আজ আমরা কথা বলবো আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্য খোয়াবনামা নিয়ে। এটা আসলে শুধু একটা উপন্যাস না, এটা এমন এক জগৎ যেখানে ইতিহাস, লোককথা আর একটা বিরাট ঐতিহাসিক বদলের মুখে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে জানবো এই অসাধারণ লেখকের কথা, তারপর দেখব কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে গল্পটা তৈরি হয়েছে, এরপর পরিচিত হব গল্পের মূল চরিত্রদের সাথে, বোঝার চেষ্টা করব উপন্যাসের লেখার ধরনটা, আর সবশেষে খুঁজে বের করব এর সবচেয়ে শক্তিশালী বার্তাটা আসলে কি। প্রথমেই যার কথা না বললেই নয়, তিনি হলেন লেখক আখতারুজ্জামান ইলিয়াস। ভাবা যায় মাত্র দুটো উপন্যাস লিখেই তিনি বাংলা সাহিত্যের সেরাদের তালিকায় নিজের জায়গাটা পাকা করে নিয়েছেন। তার কাজের ধরনটা ছিল একেবারে অন্যরকম। তিনি শুধু কল্পনা থেকে লিখতেন না, বরং গল্পের জায়গায় নিজে চলে যেতেন, সেখানকার মানুষদের সাথে মিশতেন, এমনকি জায়গার ম্যাপ পর্যন্ত আঁকতেন। আর এর ফলেই তার লেখায় মাটি, ইতিহাস, সময়, স্থান সবকিছু যেন এক একটা জীবন্ত চরিত্র হয়ে উঠত। আচ্ছা, এবার একটু গল্পের জগতে ঢোকা যাক। খোয়াবনামার সময়টা হলো ১৯৪০-এর দশক, মানে দেশভাগের ঠিক আগের সেই উত্তাল সময়। আর জায়গাটা হলো অবিভক্ত বাংলার এক গ্রাম, যেখানে সামাজিক আর রাজনৈতিক অস্থিরতা একেবারে চরমে। এই উপন্যাসের সবচেয়ে দারুণ দিকগুলোর একটা হলো এর ইতিহাসের গভীরতা। গল্পটা শুধু ১৯৪০-এর দশকে আটকে নেই, এর শেকড় ছড়িয়ে আছে আরও অনেক গভীরে, যেমন ধরুন ১৮ শতকের ফকির সন্ন্যাসী বিদ্রোহের স্মৃতি পর্যন্ত। তবে গল্পের ঠিক তখনকার সবচেয়ে বড় যে সংঘাত, সেটা হলো তেভাগা আন্দোলন, মানে ভূমিহীন কৃষকরা জেগে উঠছে শোষক জমিদারেদের বিরুদ্ধে। তাদের একটাই দাবি, নিজেদের ফলানো ফসলের ৩ ভাগের ২ ভাগ তাদের দিতে হবে। এটা ছিল আক্ষরিক অর্থেই বেঁচে থাকার লড়াই। এই বিশাল রাজনৈতিক প্রেক্ষাপটের ভেতরেই আমরা ঢুকে পড়ি গল্পের একেবারে কেন্দ্রে, কাতলাহার বিল নামের এক রহস্যময় জলাভূমিকে ঘিরে থাকা কিছু মানুষের জীবনে। এই উপন্যাসের আসল চালিকা শক্তি কিন্তু এর চরিত্রগুলো, এক একটা জীবন্ত মানুষ, আর প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে তাদের নিজস্ব খোয়াব বা স্বপ্ন। যেমন ধরুন তমিজ, একজন বর্গচাষী, তার স্বপ্ন এক টুকরো নিজের জমি। তার স্ত্রী ফুলজানের চাওয়া আরও সাধারণ, একটু নিরাপত্তা আর পেট পুড়ে ভাত। আবার চেরাগালির মতো চরিত্ররা চায় পুরনো লোককথা আর স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে। তো একদিকে এই সাধারণ মানুষদের স্বপ্ন, আর ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আছে শরাফত মণ্ডলের মতো জমিদার, যার স্বপ্ন হলো ক্ষমতা। এইখানেই তো আসল সংঘাতটা। মানে ব্যাপারটা খুব পরিষ্কার। একদিকে আছে তমিজ, ফুলজানদের মতো সাধারণ মানুষজন, যারা শুধু একটু ভালো করে বেঁচে থাকার স্বপ্ন দেখে, আর অন্যদিকে আছে শরাফত মণ্ডলের মতো ক্ষমতাশালীরা, যারা ওই সাধারণ স্বপ্নগুলোকে পিষে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ আর মুনাফা বাড়াতে চায়। এখন প্রশ্ন হলো, ইলিয়াস এই জটিল গল্পটা কিভাবে বলেছেন? দেখুন, এটা কিন্তু শুধু রাজনীতির খটমটে ইতিহাস না। তিনি অবিশ্বাস্য এক দক্ষতায় এই লড়াইয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছেন স্থানীয় লোককথা আর পুরাণকে। তিনি যে কৌশলটা ব্যবহার করেছেন তাকে বলা হয় জাদু বাস্তবতা। এর মানে হলো, এখানে ইতিহাস, লোককথা আর মানুষের স্বপ্ন সবকিছুকেই সমানভাবে সত্যি হিসেবে দেখানো হয়। প্রায় দেখা যায় বাস্তব আর অবাস্তব ঘটনাগুলো যেন একই সঙ্গে ঘটছে। এর একটা চমৎকার উদাহরণ হলো মুন্সি বৈতুল্লাহ শাহের কিংবদন্তি। বলা হয়, ব্রিটিশদের হাতে নিহত এই বিদ্রোহী নেতা এখনও নাকি বিলের পাশের একটা গাছ থেকে সবকিছু পাহারা দেন। গল্পের চরিত্রদের কাছে এই বিশ্বাসটা ঠিক ততটাই সত্যি, যতটা সত্যি গ্রামে তেভাগা আন্দোলনের জন্য যে মিটিং মিছিল হচ্ছে সেটা। এত সব রাজনৈতিক স্লোগান, ঐতিহাসিক পট পরিবর্তন আর ব্যক্তিগত স্বপ্নের ভিড়ে উপন্যাসটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, এত কিছুর পরেও মানুষের জন্য সবচেয়ে জরুরি জিনিসটা আসলে কি? চরিত্রগুলোর মনে দেখুন কত রকম স্বপ্ন। কেউ চায় নতুন দেশ পাকিস্তানের রাজনৈতিক স্বাধীনতা, কেউ চায় ফসলের ন্যায্য ভাগ, আবার কারো স্বপ্ন এক টুকরো নিজের জমির, কেউ বা খুঁজে বেড়াচ্ছে এক পৌরাণিক রক্ষাকর্তাকে। কিন্তু এই সব আশা, আকাঙ্ক্ষা আর লড়াইয়ের একদম গভীরে উপন্যাসটা আমাদের ভাবতে বাধ্য করে যে মানুষের সবচেয়ে আদিম, সবচেয়ে মৌলিক স্বপ্নটা ঠিক কী। আর উত্তরটা একই সাথে খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। যে মানুষটা দিনের পর দিন না খেয়ে আছে, তার কাছে সবচেয়ে বড় স্বপ্ন হলো চুলার উপরে টকবক করে ফুটতে থাকা ভাতের গন্ধ আর এক সানকি গরম ভাত। আর ঠিক এই কারণেই উপন্যাসটা এত বছর পরেও এত প্রাসঙ্গিক। এটা সব বড় বড় রাজনৈতিক তত্ত্ব বা আদর্শের ঊর্ধ্বে উঠে ক্ষুধার্ত মানুষের সেই আদিম কষ্টটাকে আমাদের সামনে তুলে ধরে। আর এখানেই আখতারুজ্জামান ইলিয়াসের আসল জাদুটা। গল্পটা কিন্তু তমিজের সঙ্গে শেষ হয়ে যায় না। এই যে সংগ্রাম আর এই যে স্বপ্ন, দুটোই যেন হাতবদল হয়ে পৌঁছে যায় পরের প্রজন্মের কাছে। তমিজের মেয়ে সখিনার কাছে, সেও ওই জনশূন্য মাঠের পাড়ে দেখতে পায় একটা জ্বলন্ত উনুন, আর তাতে ফুটতে থাকা ভাতের খোয়াব। এই শেষটা কিন্তু কোনো উত্তর দেয় না, বরং আমাদের সবার জন্য একটা বিশাল প্রশ্ন রেখে যায়। মানুষের এই সবচেয়ে জরুরি স্বপ্নটা, এই একসান কি ভাতের স্বপ্ন, এটা কি কোনোদিনও সত্যি হবে?